সাত শ্রেণীর খতিয়ান চিরতরে বাতিল হয়ে গেল। এখন থেকে এই সাত শ্রেণীর খতিয়ান দ্বারা কোনোভাবেই জমির মালিকানা দাবি করা যাবে না। যদি কারোর ভিতরে এই সাত শ্রেণীর খতিয়ান থাকে এবং এই সকল খতিয়ান বলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি কোনো জমির মালিকানা লাভ করে থাকে পূর্বে, অথবা সেই জমির মালিকানা সত্ত্ব অনুযায়ী এখনো জমি ভোগ দখল করে রেখে থাকে, সেক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইন 2023 পাশ হয়েছে, এছাড়া যে ভূমির ব্যবহার সত্ত্ব আইন পাশ হয়েছে, এছাড়া আরো একটি আইনের নতুন যে 2024 সালে আরো একটি আইনের খসড়া প্রস্তুত হয়েছে। এ সকল আইন অনুযায়ী ভূমি অপরাধ বা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি মামলা প্রদান করে অথবা এই খতিয়ানের বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে এই খতিয়ানগুলো বাতিল হয়ে যাবে এবং কোনো ব্যক্তি এই খতিয়ান অনুযায়ী জমি দখলে রাখতে পারবে না। আজকে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে কোন সেই সাত শ্রেণী খতিয়ান, যে খতিয়ানগুলো বাতিল হয়ে গেল, অর্থাৎ যে খতিয়ান দ্বারা কোনোভাবে আর জমির মালিকানা রক্ষা করা যাবে না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে যে খতিয়ানটি বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে দলিল নেই কিন্তু রেকর্ড মূল্যে খতিয়ান অনুযায়ী জমির মালিকানা পেয়েছে। এরকম আমরা অহরহ দেখি যে কোনো ব্যক্তি ক্রয় সূত্রে মালিকানা পায়নি বা অন্য কোনো ভাবে সে জমি ক্রয়ও করেনি, অথবা জমি সে বৈধ দলিলের মাধ্যমে মালিকানা লাভ করেনি, অথচ যখন ওই এলাকায় রেকর্ড পরিচালিত হয়েছে, সেটা এসে রেকর্ড হতে পারে বা সর্বশেষ আরএস রেকর্ড হতে পারে, যে কোনো রেকর্ড অনুযায়ী সে রেকর্ড কারিগণ হিসেবে যারা ছিল তাদেরকে প্রভাবিত করে বা প্ররোচিত করে, অথবা অন্য কোনো ভাবে তাদেরকে প্রভাবিত করে নিজের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে নিয়েছিল এবং এই রেকর্ড খতিয়ান অনুযায়ী সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করে এসেছিল এবং এতদিন তার ভিতরে জমি দখলও রয়েছে। এরকম যদি কোনো ব্যক্তি দলিল ছাড়া শুধুমাত্র রেকর্ড অনুযায়ী জমির মালিকানা লাভ করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোনোভাবেই ওই রেকর্ড অনুযায়ী জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ ওই জমির প্রকৃত মালিক যারা, তারা যদি ভূমি অপরাধ আইনে মামলা করে অথবা যদি রেকর্ড কারেকশনের মামলা প্রদান করে, তাহলে অনতি বিলম্বে রেকর্ড কারেকশন হয়ে জমির প্রকৃত মালিক যে তারা জমির মালিকানা ফিরে পাবে। শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা লাভ করে আসছিল, সে কোনোভাবেই ওই জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তির খতিয়ান বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে খাস জমি। আমরা সাধারণত জানি যে খাস জমি সরকারি জমি, আর সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলায় ডিসি মহোদয় যারা আছে তারা এই জমি দেখাশোনা করে বা অভিভাবক হিসেবে থাকে। ডিসির কাছ থেকে সাধারণত ভূমিহীন হিসেবে যারা আছে সেই ভূমিহীন ব্যক্তিরা 99 বছরের জন্য খাস জমি লিজ গ্রহণ করে। কোনো ব্যক্তি দেখা যাচ্ছে ডিসির কাছ থেকে খাস জমি লিজ হিসেবে নিয়েছে বা বন্দোবস্ত নিয়েছে, নেওয়ার পর ওই ব্যক্তি মারা গিয়েছে বা ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি রেকর্ড এসে থাকে, তাহলে খাস জমি সেই ব্যক্তি নিজের নামে আবার রেকর্ড করে নিয়েছে, অথবা তার মারা যাবার পরবর্তীতে তার পরবর্তী ওয়ারিশ যারা আছে বা উত্তরাধিকার যারা আছে তারা নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে। এখন এই খাস জমি রেকর্ড করে নিলেও বা এই খাস জমি নামজারি করে নেওয়ার মাধ্যমেও যদি কোনো ব্যক্তি মনে করে যে সে স্থায়ীভাবে জমির মালিকানা লাভ করে ফেলেছে, তাহলে সেটা ছিল ভুল। অর্থাৎ ওই ব্যক্তি যদি মনে করে যে তার নামে রেকর্ড হয়ে গেছে, একটা জায়গায় একাধিক রেকর্ড হয়ে গেছে, তাহলে এই জমি হয়তো সরকার আর রিটার্ন নেবে না, এই জমি এখন প্রকৃত মালিক তারা হয়ে গেছে, এটা মনে করে যদি ওই ব্যক্তি জমি বিক্রয় করে দিয়ে থাকে এবং যে ব্যক্তি জমি ক্রয় করবে সে ক্রয় করার মাধ্যমে যদি নামজারি করেও ফেলে, তার যদি নামজারি খতিয়ানও হয়ে যায়, তাহলে ওই নামজারি খতিয়ান বাতিল হয়ে যাবে এবং কোনোভাবে সে এই জমি টিকিয়ে রাখতে পারবে না। কারণ এটা খাস জমি, এটা সরকারি জমি। সরকার যে কোনো সময় প্রয়োজন মনে করলে সে খাস জমি উদ্ধার করে নিতে পারবে বা নিজেদের কাছে রিটার্ন নিয়ে নিতে পারবে। তাহলে ভিউয়ার্স মনে রাখবেন যে খাস জমি ক্রয় বিক্রয় করা দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি খাস জমি বিক্রয় করে থাকে লিজ নেওয়ার পর, আর যে ব্যক্তি ক্রয় করছে, উভয় কিন্তু কোনো না কোনো সময় ঠকতে হবে, অর্থাৎ কখনো এই জমি টিকিয়ে রাখতে পারবে না। তাহলে জেনে শুনে কোনোভাবেই খাস জমি ক্রয় করা যাবে না। তৃতীয় পর্যায়ে যে খতিয়ান বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে অবৈধভাবে জমির মালিকানা লাভ করার মাধ্যমে যারা খতিয়ান পেয়েছিল। পূর্বে যদি কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বা অন্য কোনো ভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কোনো ব্যক্তিকে যদি অবৈধ তার জমি থেকে বিতাড়িত করার মাধ্যমে অবৈধভাবে জমির মালিকানা লাভ করে এবং এই অবৈধভাবে জমির মালিকানা লাভ করার পর যদি কোনো ধরনের রেকর্ড হয়ে যায়, অথবা সেই রেকর্ড অনুযায়ী যদি সে একটা খতিয়ান পেয়ে থাকে, সেই খতিয়ান অনুযায়ী যদি সে মনে করে যে জমির মালিকানা লাভ করেছে সেই স্থায়ীভাবে এই জমির মালিক, অন্য কোনো ব্যক্তি এই জমির মালিকানা আর ফিরে পাবে না, তাহলে তার এই ধারণা ছিল ভুল। অর্থাৎ জমির প্রকৃত মালিক যারা ছিল, যাদেরকে ওই জমি থেকে বিতাড়িত করা হয়েছিল, তারা যদি এখন মনে করে যে তারা তাদের জমি ফিরিয়ে নেবে, এক্ষেত্রে ভূমি অপরাধ আইন অনুযায়ী যদি তারা মামলা প্রদান করে,
সেক্ষেত্রে ভূমি অপরাধ আইন অনুযায়ী যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখে যে সত্যি যে ব্যক্তি মামলা প্রদান করেছে তিনি জমির প্রকৃত মালিক, আর বর্তমানে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করে আছে বা এই বাড়িটির মালিক হিসেবে আছে তিনি অবৈধভাবে মালিকানা লাভ করেছে, তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে বা অন্য কোনো প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে জমির প্রকৃত মালিককে এখান থেকে বিতাড়িত করার মাধ্যমে তার জমি সে ভোগ দখল করে মালিকানা সত্ত্ব তৈরি করেছে, এক্ষেত্রে অবৈধভাবে যে ব্যক্তি মালিকানা লাভ করেছিল তার মালিকানা সত্ত্ব ছিনিয়ে নেওয়া হবে বা তার কাছ থেকে ওই জমি বা বাড়ি ফিরিয়ে নিয়ে জমির প্রকৃত মালিক যে তাকে প্রদান করা হবে। এবং অবৈধভাবে মালিকানা লাভ করার মাধ্যমে যে খতিয়ান অনুযায়ী সে মালিকানা পেয়েছিল সেই খতিয়ান বাতিল করে দেওয়া হবে এবং যে ব্যক্তি অবৈধ মালিক হিসেবে সাব্যস্ত হবে তাকে সর্বোচ্চ জেল এবং জরিমানা দণ্ডে দণ্ডিত করা হবে। এক্ষেত্রে আপনারা জানেন যে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং অনাদায়ে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত তার থেকে অর্থদণ্ড আদায় করা হবে। চতুর্থ পর্যায়ে যে খতিয়ান বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে জাল দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি যদি জমির মালিকানা লাভ করে এবং সেই জাল দলিল অনুযায়ী যদি সে ব্যক্তি খতিয়ান প্রস্তুত করেও ফেলে তাহলেও তার খতিয়ান বর্তমানে বাতিল হয়ে যাবে। অর্থাৎ জমির প্রকৃত তিনি মালিক তিনি নয়, তিনি অন্য কোনো ব্যক্তিকে ক্রেতা সাজে, অন্য কোনো ব্যক্তিকে বিক্রেতা সাজে, অর্থাৎ জমির প্রকৃত মালিক যে তিনি হয়তো দূরে অবস্থান করে তার জমি থেকে, তিনি চাকরির সূত্রে হোক, ব্যবসার সূত্রে হোক অথবা অন্য কোনো প্রবাসী থাকার কারণে তার জমি দেখাশোনা করার তিনি সুযোগ পান না বা তার জমি হয়তো এখানে রয়েছিল, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে ভুয়া মালিক তৈরি করে তাকে তারা যদি একটি জাল দলিল সৃষ্টি করে থাকে এবং সেই জাল দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমি ক্রয় করার মাধ্যমে যদি কোনোভাবে সে নামজারি করেও ফেলে, তারপরে জমির প্রকৃত মালিক এখন যদি ওই জাল দলিলের এগেনস্টে মামলা প্রদান করে তাহলে ওই দলিল বাতিল হবে এবং দলিল অনুযায়ী যে খতিয়ান সে প্রস্তুত করেছিল সেই খতিয়ানও বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি তিনি জমির মালিকানা ফিরে পাবে। এটা মনে রাখবেন ভিউয়ার্স, কোনোভাবেই জাল দলিল মূলে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে এবং সেই জাল দলিল যদি কোর্টে প্রমাণ করা যায় সেক্ষেত্রে ওই দলিল বাতিল হয়ে যাবে এবং ওই দলিল অনুযায়ী যে জমি বা যে খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে উনি যে জমি ভোগ দখল করে আসছিল সেই জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। পঞ্চম পর্যায়ে যে খতিয়ান বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ারিশ ফাঁকি দিয়ে মাধ্যমে কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছে জমি বিক্রয় করে থাকে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ভাই আরেকজন ভাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা একজন ভাই আরেকটা বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা বোন ভাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, বোন বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এক কথায় কোনো ওয়ারিশ যদি অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে বা অন্য কোনো ওয়ারিশকে অ্যাবসেন্ট দেখিয়ে বা হিডেন দেখিয়ে যদি তার সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে, সেক্ষেত্রে যে ব্যক্তি ওই জমি ক্রয় করেছে তিনি যদি নামজারি করেও ফেলে, অর্থাৎ তিনি যতটুকু জমি ক্রয় করেছে তিনি মনে করছে যে সঠিকভাবে তিনি জমি ক্রয় করেছে, তিনি সঠিক মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছে, কিন্তু ওই জমির ক্রয়ের ভিতরে যদি অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি থাকে যে ওয়ারিশ তাকে রেজিস্ট্রি করে দেওয়ার সময় রেজিস্ট্রি করে দেয়নি, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য কোনো ওয়ারিশ তার পক্ষ থেকে ওই জমি রেজিস্ট্রি করে দিয়েছে, এক্ষেত্রে একজন ওয়ারিশ যেমন আরেকজন ওয়ারিশকে ফাঁকি দিয়ে জমি বিক্রয় করে ফেলেছে, অতিরিক্ত পরিমাণ জমি বেশি বিক্রয় করে দিয়েছে, যে ব্যক্তি জমি ক্রয় করেছে তিনি যদি ওই দলিল অনুযায়ী নামজারি করে ফেলে, তারপরেও যে ওয়ারিশকে ফাঁকি দেওয়া হয়েছিল সেই ওয়ারিশ যদি জীবিত থাকে তাহলে তিনিও যদি মামলা প্রদান করে তাহলে তিনি যেমন জমি ফেরত পাবে, তেমনি ভাবে সেই ওয়ারিশ যদি জীবিত নাও থাকে তাহলে তার পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে বা উত্তরাধিকার হিসেবে যারা আছে তারাও যদি কোর্টে মামলা প্রদান করে বা বর্তমানে ভূমি অপরাধ আইন অনুযায়ী যদি মামলা প্রদান করে তাহলে বর্তমান আইন অনুযায়ী সে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জমি ফেরত পাবে। ষষ্ঠ পর্যায়ে যে খতিয়ান বাতিল সেটা হচ্ছে এক জমি একাধিকবার বিক্রয় হয়েছে। এক্ষেত্রে প্রথমে যে ব্যক্তির কাছে বিক্রয় হয়েছে ওই ব্যক্তি নামজারি করেনি কিন্তু রেজিস্ট্রেশন করে ওনার একটা দলিল আছে, পরবর্তীতে যে ব্যক্তি মূল বিক্রেতা ছিল উনি যদি দুষ্কৃতিকারী হয়ে থাকে বা দুষ্ট প্রকৃতির লোক হয়ে থাকে বা দুর্নীতিপরায়ণ ব্যক্তি হয়ে থাকে, এক্ষেত্রে ওই ব্যক্তি যেহেতু অসৎ, উনি অসৎ উদ্দেশ্যে আরেকজনের কাছে জমি বিক্রয় করে দিয়েছে, যেহেতু নামজারি হয়নি, নামজারি না হওয়ার কারণে উনি চাইলেই ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারে। এমত অবস্থায় যে ব্যক্তি দ্বিতীয়বার বা তৃতীয় পর্যায়ে যিনি জমি ক্রয় করেছেন উনি যদি মনে করে যে উনি নামজারি করে নেবে, তাহলে এখনো যদি ওই জমি নামজারি না হয়ে থাকে তাহলে উনি চাইলেই নামজারি করে নিতে পারে। এখন এই যে নামজারি করে নিয়েছে মানে তো ওনার একটা নামজারি খতিয়ান হয়ে গেছে, এখন এই নামজারি খতিয়ান অনুযায়ী উনি কিন্তু জমি টিকিয়ে রাখতে পারবে না। কি কারণে পারবে না? কারণ প্রথমে যার কাছে ওই ব্যক্তি জমি বিক্রয় করেছে সেই ব্যক্তি হবে মূল মালিক, যদিও তিনি নামজারি করেনি
কিন্তু ওনাকে এখন হয়রানির ভিতরে পড়তে হবে, ভোগান্তিতে পড়তে হবে। তারপরে উনি যদি নামজারির জন্য দরখাস্ত করে বা ওনার দলিল নিয়ে যাওয়ার পর এবং উনি যদি মিসকেস মামলা করে, সেক্ষেত্রে প্রথম দলিল ওনার নামে হওয়ার কারণে উনি এই জমির মালিকানা লাভ করবে এবং পরে যতগুলো দলিল তৈরি হয়েছে সেই দলিলগুলো বাতিল হয়ে যাবে। এমনকি পরবর্তী জমি যারা ক্রয় করেছে সেই একই জমি তারা দলিলের মাধ্যমে যদি নামজারি করেও ফেলে, তারপরে ওই নামজারি বাতিল হয়ে যাবে। কারণ ওই নামজারি খতিয়ান কখনো স্থায়ীভাবে হবে না বা চিরস্থায়ীভাবে তার কোনো মালিকানা প্রমাণ করতে পারবে না, যেহেতু পূর্বে প্রথমে যে ব্যক্তি ওই জমি ক্রয় করেছে তার দলিলই অ্যাকুরেট এবং তিনি আবার নতুন করে নামজারি খতিয়ান পাবেন এবং ওই নামজারি খতিয়ান অনুযায়ী জমির মালিকানা পাবেন। সপ্তম পর্যায়ে যে খতিয়ান বাতিল সেটি হচ্ছে এক দাগে জমি উনি ভোগ দখল করার উদ্দেশ্যে ক্রয় করেছেন, কিন্তু যে ব্যক্তি জমি বিক্রয় করেছে ওই এক দাগে তার অংশের পরিমাণ কম আছে, কিন্তু ওনারা ভাইদের ভিতরে একটা আপোষ মীমাংসার মাধ্যমে ওই জমি ভোগ দখল করেছিল। এখন ওনার জমি বিক্রয় করার দরকার, যদি ওনার একাধিক দাগে দাগে অংশ আছে তারপরেও উনি এখন ওই এক দাগে জমি বিক্রয় করেছেন এবং ওই এক দাগে যতটুকু তার পাওনা ততটুকুই জমি বিক্রয় করেছে, আর যতটুকু অন্যান্য দাগে পাবে সেই সব দাগ মিলে উনি এক দাগে জমি আবার যার কাছে বিক্রয় করছে তাকে ভোগ দখল দেখাচ্ছে। তবে দলিল যখন তৈরি হয়েছে, দলিল তৈরি হওয়ার সময় একাধিক দাগে দাগে উনি রেফারেন্স উল্লেখ করেছে বা দিগত দিয়েছে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে থাকে, অর্থাৎ একাধিক ওয়ারিশের অংশ আছে এমন জমি যদি উনি ক্রয় করে থাকে এবং সেই জমি যদি ভোগ দখল করে থাকে, তাহলে যদি উনি মনে করে যে এই ভোগ দখল উনি চিরস্থায়ীভাবে লাভ করেছে এবং এই খতিয়ান অনুযায়ী উনি এই জমি সারা জীবন ভোগ দখল করতে পারবে, তাহলে ওনার এই ধারণা ভুল ছিল। উনি যদি মনে করে যে এই খতিয়ান অনুযায়ী উনি এই জমি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে বা দীর্ঘদিন ভোগ দখল করতে পারবে, তাহলে উনি ভুলের ভিতরে ছিল। ওনার ওই জমি উনি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে না এবং ওনার খতিয়ান উনি টিকিয়ে রাখতে পারবে না। কি কারণে? এখানে খতিয়ান আংশিক হলেও বাতিল হবে, অথবা ওই খতিয়ানে উল্লেখিত যে যে দাগ আছে, যে যে দাগে উল্লেখ করার মাধ্যমে দলিল হয়েছে সেই দাগে দাগে ওনাকে চলে যাওয়া লাগবে। যে ওয়ারিশদের অংশ আছে এই দাগে, ওই ওয়ারিশরা এখন যদি মনে করে যে এই ব্যক্তিকে হয়রানি করার উদ্দেশ্যে হোক বা অন্য কোনো উদ্দেশ্যে হোক তাদের অংশ এখানে আসে, এতদিন তারা আপোষ মীমাংসার মাধ্যমে এক এক দাগ এক এক ভাই ভোগ দখল করছিল, কিন্তু এখন যেহেতু জমি বিক্রয় হয়ে গেছে এবং তাদেরকে না জানে ওই ব্যক্তি জমি ক্রয় করেছে, অথবা তাদেরকে ঠকানোর উদ্দেশ্যে জমি ক্রয় করেছে, অথবা এমন হতে পারে যে তারা যে জমি বিক্রয় করে দিয়েছে, যে ভাইটা জমি বিক্রয় করে দিয়েছে ওই জমির মূল্য আপাতত তুলনামূলকভাবে অন্যান্য জমি থেকে বেশি হয়ে গেছে। এখন তারা চাচ্ছে যে তারা তাদের অংশ এখান থেকে ফিরিয়ে নেবে এবং আপোষ মীমাংসার মাধ্যমে এক এক ভাই যেখানে যেখানে দখলে ছিল সেখানে সেখানে তারা থাকবে না, প্রত্যেকের অংশ অংশ চলে যাবে। এমন যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছিল তাকে ঠকতে হবে, অর্থাৎ উনি যেহেতু এক দাগে ভোগ দখল করার উদ্দেশ্যে জমিটি ক্রয় করেছিল, যার কারণে উনি কিন্তু এখন আর চাইলেই ওই এক দাগে ভোগ দখল করতে পারবে না। ওনাকে দলিল অনুযায়ী যতগুলো দাগে ওখানে রেফারেন্স দেওয়া আছে বা যতগুলো দাগে ওই ব্যক্তির কাছ থেকে উনি জমি ক্রয় করেছে সেই দাগে তাকে ওই যতটুকু পরিমাণে হোক সেখানে সেখানে তার যাওয়া লাগবে। অর্থাৎ এই খতিয়ান অনুযায়ী উনি কোনোভাবেই হাজারবার চেষ্টা করার মাধ্যমেও, শত চেষ্টা করার মাধ্যমেও ওই এক দাগে আর ভোগ দখল ধরে রাখতে পারবে না।